সুপ্রিয় তৃতীয় এবং পঞ্চম পর্বের শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। তোমাদের এই ক্লাসটা আজকে মিজান স্যার নেওয়ার কথা ছিল, তার পরিবর্তে আমি আজকে এই ক্লাসটা কন্টিনিউ করব। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতির অংশটুকু নিয়ে তৃতীয় অধ্যায়। গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের কিছু বিষয় আলোচনা করেছিলাম, আর কিছু অংশ বাকি ছিল। সেই বাকি যে অংশটুকু আছে সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তোমরা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো, এবং বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আমি এখনই শুরু করব। তো গত ক্লাসে আমরা চাহিদা নিয়ে আলোচনা করেছিলাম তৃতীয় অধ্যায়ের। আজকে আমরা এই তৃতীয় অধ্যায়ের যোগান বিষয়টা নিয়ে আলোচনা করব। যে যোগানের ইংরেজিটা হচ্ছে কি? সাপ্লাই। যোগান বলতে কি বোঝায়? যে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে বিক্রেতারা একটি দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে সেই দ্রব্যের যোগান বলা হয়। তাহলে যোগান কি দাঁড়াচ্ছে? যে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে বিক্রেতারা একটি দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে সেই দ্রব্যের যোগান বলা হয়। যেমন বাজারে যখন দ্রব্য বেচাকেনা হয় তখন ওই বাজারের যে মোট দ্রব্যগুলো সেগুলো হচ্ছে সেই দ্রব্যের যোগান। যেমন সেটা মাছ হতে পারে, সেটা সবজি হতে পারে। একটা বাজারে যে পরিমাণ সবজি থাকে, যে পরিমাণ মাছ থাকে, বা যে পরিমাণ চাল ডাল যাই বলি না কেন, সেটা হচ্ছে সেই বাজারের যোগান। কারণ ওগুলো সে বিক্রি করার জন্য মনস্থির করছে এবং বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে। এখানে দ্রব্যটা কি হবে? একটা নির্ধারিত দামে বেচাকেনা হবে, সেটাই হচ্ছে যোগান। এখন এই যোগানের ক্ষেত্রে চাহিদার যে বিষয়গুলো ছিল, যোগানেরও ঠিক সেরকম বিষয়গুলোই আছে। যে যোগান বিধি, যোগান সূচি, যোগান রেখা। তাহলে যোগান বিধিটা কি? যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে আমরা জানি সাধারণত কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দামের সাথে যোগানের যে সমমুখী সম্পর্ক, এই সমমুখী সম্পর্ককে বলা হয় যোগান বিধি। একটু সাউন্ড ক্লিয়ার কিনা এবং বোর্ডের লেখাগুলো দেখা যায় কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি তাহলে বুঝতে পারবো যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। তোমাদের একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, ঠিক আছে মনে হয়। তাহলে আমরা এখন শুরু করতে পারি। তাহলে যোগানটা তোমরা যারা পরে অ্যাটেন্ড করেছো, ক্লাসগুলো থাকে, তখন সেই ক্লাসগুলো তোমরা পরবর্তীতে দেখে নেবে। আর যারা পারো ক্লাসে সবসময় শুরু থেকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আমি এটা প্রতি ক্লাসেই বলি, কারণ ক্লাসের মাঝখান থেকে অ্যাটেন্ড করলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমরা যে বিষয়গুলো শুরু করি সেগুলো একটা ধারাবাহিকতা আছে, একটা সিকোয়েন্স আছে। তো সেই সিকোয়েন্সটা নষ্ট হয়ে গেলে তোমাদের কিন্তু বুঝতে সমস্যা হবে। তাহলে যোগানটা হচ্ছে যে অর্থনীতির যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু বোঝার বিষয়, না বুঝলে কিন্তু তো পরীক্ষায় লিখতে পারবে না বানাইয়া। কিছু যেমন পরিণতির যে অংশটুকু আছে, ইতিহাসের যে অংশটুকু আছে, আমরা ধারণা থেকে অনেক কিছুই লিখতে পারবো। কিন্তু অর্থনীতির কিছু বিষয় আছে যেগুলো না বুঝলে আসলে লেখা যায় না। আর এগুলো এরকমই আমরা নাম্বার দেই যে যদি তোমার ঠিক মতো হয় তাহলে ম্যাথের মতোই নাম্বার দিয়ে দেওয়া হয়, কারণ এগুলো কিছু ম্যাথমেটিক্যালি টার্ম আছে। যেমন যদি বলা হয় একটি কাল্পনিক যোগান সূচি হতে যোগান রেখা অঙ্কন করো, এটা যদি তুমি পারফেক্ট লিখতে পারো তাহলে যদি 2 থাকে তাহলে তুমি 2 এ 2ই পাবে। এই জন্য এটা একটু বোঝার বিষয় আছে। মুখস্থ লিখলে দেখবে ভুল হবে, সঠিকভাবে লিখতে পারবে না। তাহলে যোগান সূচিটা আমরা এখন যোগান বলছিলাম যে যোগানটা কি ছিল? যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে সাধারণত কোনো দ্রব্যের দাম বাড়লে কি হয়? যোগান বাড়ে, আর দাম কমলে যোগান কমে। দামের সাথে যোগানের এই যে সমমুখী সম্পর্ক অর্থাৎ প্রত্যক্ষ সম্পর্ক, এই সম্পর্ককেই বলা হয় যোগান বিধি। আর এর আগে আমরা আলোচনা করেছিলাম যোগান, যে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে বিক্রেতারা একটি দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে সেই দ্রব্যের যোগান বলা হয়। আর একটা হচ্ছে যোগান বিধি। তাহলে যোগান বিধিটা হচ্ছে, বিধি মানে কি? নিয়ম। যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে সাধারণত কোনো দ্রব্যের দাম বাড়লে কি হয়? যোগান বাড়ে, আর দাম কমলে কি হয়? যোগান কমে। দামের সাথে যোগানের যে এই সমমুখী সম্পর্ক, এই সমমুখী সম্পর্ককেই বলা হয় যোগান বিধি। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, এরকম এদিক দিয়ে হচ্ছে মনে করো যোগান, ভূমি অক্ষে আমরা যোগান বিবেচনা করলাম, আর এদিক দিয়ে হচ্ছে প্রাইস মানে দাম। যোগান রেখা সবসময় ঊর্ধ্বগামী হয়, এস এস। এটা হচ্ছে একটা সাপ্লাই কার্ভ মানে যোগান রেখা। তাহলে আমরা এটা একটা বিন্দু নিলাম, ধরো
এই বিন্দুটার নাম দিলাম P1, এই বিন্দুটার নাম দিলাম Q1, আর এই বিন্দুটার নাম দিলাম A বিন্দু। এখন দাম কিছুটা বাড়লে পাশাপাশি কি হচ্ছে দেখো, যোগানও বাড়তেছে। তো দাম হচ্ছে P2, যোগান হচ্ছে Q2, আর এই বিন্দুটার নাম দিলাম B বিন্দু। তাহলে দেখো চিত্রের দিকে একটু লক্ষ্য করো, চিত্রে দাম যখন OP1 তখন যোগানের পরিমাণ হচ্ছে OQ1, যা এই বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। এবার দাম বৃদ্ধি পেয়ে OP2 হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে OQ2 হয়, যা B বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের কি বলেছিলাম যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে সাধারণত কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, আর দাম কমলে কি হয়, যোগান কমে। তাহলে দামের সাথে যোগানের যে এই সমমুখী সম্পর্ককেই বলা হয় যোগান বিধি। তো চিত্রেও আমরা তাই দেখলাম যে দাম কি হচ্ছে, বাড়তেছে, পাশাপাশি যোগানও বাড়তেছে। আবার যদি আমরা বিপরীত দিক থেকে চিন্তা করি, দাম যদি কমে তাহলে যোগানটা কমবে। যদি উপরের দিক থেকে আসি, প্রাথমিক দামটা যদি OP2 ধরি, প্রাথমিক যোগান যদি OQ2 ধরি, এবার দাম কমে OP1 হলো, তাহলে যোগান কমে OQ1 হলো, অর্থাৎ দাম কমতেছে, যোগান বাড়তেছে। আবার এদিক থেকে যখন বিবেচনা করব, তখন দাম যখন বাড়বে তখন যোগান বাড়বে, অর্থাৎ একটার সাথে আরেকটার সম্পর্কটা হচ্ছে সমমুখী, অর্থাৎ প্রত্যক্ষ সম্পর্ক। এটাই হচ্ছে যোগান বিধি বা যোগানের নিয়ম। এখন আমরা দেখব যে অনেক সময় পরীক্ষায় থাকে যে একটি কাল্পনিক যোগান সূচি হতে একটি যোগান রেখা অঙ্কন করা। একটা কাল্পনিক যোগান সূচি হতে যোগান রেখা, তাহলে সূচিটা আমরা আগে এঁকে নেই। সূচি এদিক দিয়ে হচ্ছে দাম, আর এই হচ্ছে যোগান। দামকে যদি আমরা P দ্বারা চিহ্নিত করি, যোগানকে Q দ্বারা চিহ্নিত করলাম। যে দাম যখন 1 টাকা তখন হচ্ছে যোগান 2 একক, যখন 3 টাকা তখন ধরে নিলাম 4 একক, বা এখানে আমরা 2 টাকা দিতে পারি সিকোয়েন্স রেখে। এটা কাল্পনিক, এটা যদি 3 টাকা হয় এটা হচ্ছে 6 একক। তাহলে এখন আমরা একটা চিত্র আঁকি। তাহলে পাশাপাশি এখানে আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে যোগান সূচি আর একটা হচ্ছে যোগান রেখা। তো এটাকে বলা হয় আবার এরকম যে একটি কাল্পনিক যোগান সূচি হতে একটি যোগান রেখা অঙ্কন করো। তাহলে এটা একটা সূচি বলতে পারি আমরা, যে সূচিটাও অনেক সময় থাকে যে যোগান সূচি বলতে কি বোঝায়। তো এটা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আমরা জানি যে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, আর দাম কমলে যোগান কমে। দামের সাথে যোগানের এই সমমুখী সম্পর্ক যে তালিকার মাধ্যমে বা যে সূচির মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় যোগান সূচি। যেমন এখানে দাম যখন 1 টাকা তখন যোগান হচ্ছে 2 একক, দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে যোগান বৃদ্ধি পেয়ে হয়েছে 4 একক, দাম বৃদ্ধি পেয়ে 3 টাকা হলে যোগান বৃদ্ধি পেয়ে হচ্ছে 6 একক। অর্থাৎ দামও বাড়তেছে, পাশাপাশি যোগানও বাড়তেছে। দামের সাথে যোগানের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, সমমুখী বা প্রত্যক্ষ সম্পর্ক। এখন এই সূচিটাকে আমরা রেখাচিত্রে নিয়ে যাব। এখন এদিকে আমরা দাম ইন্ডিকেট করি, এটা ধরে নিলাম 1 টাকা, এটা ধরে নিলাম 2 টাকা, এখানে হচ্ছে 3 টাকা। একইভাবে যোগান ধরে নিলাম এখানে 2 একক, এখানে হচ্ছে 4 একক, আর এখানে হচ্ছে 6 একক। তাহলে দাম যখন 1 টাকা তখন যোগান ছিল কত আমাদের, 2 একক। এই যে 2 একক, একটা বিন্দু পাইলাম আমরা। আবার দাম বৃদ্ধি পেয়ে যখন 2 টাকা হয়েছে তখন যোগান বৃদ্ধি পেয়ে হয়েছে 4 একক, এই একটা বিন্দু আমরা পাইলাম। আবার দাম বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা হয়েছে তখন যোগান বৃদ্ধি পেয়ে হয়েছে 6 একক, এটা একটা বিন্দু পাইলাম আমরা। এই প্রত্যেকটা বিন্দুর আমরা নাম দিতে পারি, এটা একটা A বিন্দু, এটা দিলাম B বিন্দু, এটা দিলাম C বিন্দু। অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে দাম যখন 1 টাকা তখন যোগান হচ্ছে 2 একক, যা A বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। এবার দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে যোগান বৃদ্ধি পেয়ে 4 একক হচ্ছে, যা B বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। দাম বৃদ্ধি পেয়ে 3 একক হলে যোগান আরও বৃদ্ধি পেয়ে হয় 6 একক, যা C বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। এবার এই 3টা বিন্দু যোগ করি, A, B এবং C। এই 3টা বিন্দু যোগ করে যে রেখাটা পাইলাম সেটাই হচ্ছে একটা যোগান রেখা। তাহলে এখানে একই সাথে আমরা দুইটা জিনিস পেয়ে যাচ্ছি, যে একটি কাল্পনিক যোগান সূচি হতে যোগান রেখা অঙ্কন করলাম, বা অনেক সময় থাকে যে যোগান রেখা বলতে কি বোঝায়। তো এই সূচির মতোই যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে সাধারণত কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, আর দাম কমলে যোগান কমে। তা যখন কোনো রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয় সেটাকে বলা হয় যোগান রেখা। তাহলে এটা আমরা যোগান সূচি হতে যোগান রেখা অঙ্কন করলাম।
বা আলাদাভাবে যদি যোগান সূচি আছে অথবা যোগান রেখা আছে তাহলে আমরা এইভাবেই ব্যাখ্যা করব। তাহলে যোগানের আমরা এই বিষয়গুলো জানলাম যে যোগান সূচি, যোগান রেখা, যোগান বিধি, এগুলি মোটামুটি যোগানের বিষয়গুলো আছে। এখন আমরা এখানে আরেকটা বিষয় আছে তৃতীয় অধ্যায়ে, সেটাকে বলা হয় বাজার ভারসাম্য। এগুলো আমরা একটু মুছে দিই। বাজার ভারসাম্য, বাজার ভারসাম্য অর্থটা কি? ভারসাম্য মানে স্থিতাবস্থা, স্থিতিশীল অবস্থা। আর বাজার ভারসাম্য কি? যে বাজার ভারসাম্য হচ্ছে যে আমরা জানি যে বাজারে যখন আমরা বেচা কেনা করি তখন বিক্রেতা এক ধরনের দাম চায়, ক্রেতা আর এক ধরনের দাম বলে। দুইজনের দাম যদি দুই ধরনের হয় তাহলে কিন্তু দ্রব্য বেচা কেনা হবে না। আর দুইজনের দামটা যদি স্যাডেল হয় তবেই দ্রব্যটা বেচা কেনা হয়। আর ওই স্যাডেল দামকেই বলা হয় বাজার ভারসাম্য। সঙ্গত কারণেই আমরা জানি যে বিক্রেতা সবসময় সে দামটা বেশি চায়, আর যে ক্রেতা সে চায় সবসময় দ্রব্যটা কম দামে কিনতে। ফলে এই যে দুইজনের যে একটা সাপ্লাই এবং ডিমান্ড থাকে, এই সাপ্লাই এবং ডিমান্ড যখন দুইজনের এক অবস্থায় উপনীত হয় তখন সেটাই হচ্ছে বাজার ভারসাম্য। অর্থাৎ এটা যখন আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করব, এটা আমরা বাস্তবতা নিরিখে বললাম, যখন আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব তখন সেটাকে বলা হয় একটা চাহিদা রেখা আর একটা হচ্ছে যোগান রেখা। এই চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করবে এই ছেদ বিন্দুটাকেই বলা হয় বাজার ভারসাম্য। তাহলে কি আমরা আলোচনা করবো এখন? বাজার ভারসাম্য। বাজার ভারসাম্য তাহলে ভারসাম্য অবস্থাটা কি? স্থিতাবস্থা। অর্থাৎ একটা নির্ধারিত দাম, একটা নির্ধারিত যোগান অথবা হচ্ছে চাহিদা, সেটাই হচ্ছে বাজার ভারসাম্য। নির্ধারিত দামে যখন দ্রব্যটা বেচা কেনা হবে তখন সেটাকে বলি আমরা বাজার ভারসাম্য। সেক্ষেত্রে হচ্ছে এরকম চিত্রটা, এদিকে হচ্ছে চাহিদা ও যোগান, আর এদিকে হচ্ছে দাম, প্রাইস। আমরা জানি যোগান রেখা সবসময় কি হয়? ঊর্ধ্বগামী হয়। তাহলে এটা হচ্ছে একটা এস যোগান রেখা, আর চাহিদা রেখা হয় সবসময় নিম্নগামী। এই তাহলে এটা হচ্ছে একটি চাহিদা রেখা। তাহলে দুইটা রেখা সেট করলো কোন বিন্দুতে? এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে একটা পরিমাণ নির্ধারণ হয়েছে, আবার এই বিন্দুতে একটা দাম নির্ধারণ হয়েছে। দামটা দিলাম P0 আর পরিমাণটা দিলাম Q0, বিন্দুটার নাম দিলাম ই বিন্দু। তাহলে কি দাঁড়াচ্ছে? চিত্রে ডিডি হচ্ছে একটি চাহিদা রেখা আর এস হচ্ছে ঊর্ধ্বগামী যোগান রেখা। তাহলে দুইটা রেখা পরস্পর সেট করছে ই বিন্দুতে। ই বিন্দুতে একটা ফিক্সড দাম নির্ধারণ হয়েছে যে ও P0। ক্রেতাও এই দামে কিনতে রাজি হয়েছে, বিক্রেতাও এই দামে বিক্রি করতে সম্মতি প্রদান করেছে, এবং পরিমাণটা নির্ধারণ হয়েছে কতটুকু? যে ও থেকে Q0, যে এই দামে এতটুকু পরিমাণ বিক্রেতা যেমন দিতে রাজি হয়েছে, ক্রেতাও ঠিক এই পরিমাণ কিনতে রাজি হয়েছে। ফলে দুইটা বিন্দু এই বিন্দুতে সেট করছে, দুইটা রেখা ই বিন্দুতে। এই ই বিন্দুটাকেই বলি আমরা ভারসাম্য বিন্দু, বাজার ভারসাম্য বিন্দু। এটাকে বলা হয় ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু। বাজার ভারসাম্য অন্য সময় কিন্তু পরীক্ষায় থাকে যে বাজার ভারসাম্য বলতে কি বোঝায়, তখন আমরা এই বাজার ভারসাম্যের সংজ্ঞাটা দিব এবং এই চিত্রটা দিব। তাহলে দেখা হয় যে এই ই বিন্দুর আগে যদি আমরা যাই তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এখানে চাহিদা হচ্ছে এইটুকু, যোগান এইটুকু, অর্থাৎ দুজনের দুই মেরুতে আছে। আবার এইদিকে যদি আসি সেই একই অবস্থা, চাহিদা এইটুকু, যোগান এইটুকু, অর্থাৎ এতটুকু দামে সাপ্লাই হচ্ছে এতটুকু, আবার এতটুকু দামে চাহিদা হচ্ছে এতটুকু। তার মানে কি দাঁড়াচ্ছে? যে এইটুকু দামে যে বিক্রি করতে চায় সে দিতে চায় এতটুকু পরিমাণ, আর যে কিনতে চায় সে এইটুকু দাম দিয়া এখান থেকে এইটুকু কিনতে চায়। তাহলে দুজনে কি হলো? দুজনের মতামতের ভিতরে পার্থক্য আছে, তাহলে এখানে ভারসাম্য অর্জিত হবে না। একইভাবে এইদিকেও তাই, যে এখান থেকে বিক্রেতার সাপ্লাই হচ্ছে এই দামে এইটুকু, আর ক্রেতার হচ্ছে এখান থেকে এইটুকু। তাহলে এখানেও দেখা যাচ্ছে দুইজনের মতের ভিন্নতা রয়েছে, তাহলে এখানেও ভারসাম্য অর্জিত হবে না। আর দুইজনের মতামত একত্রিত হয়েছে এই বিন্দুতে, এই জন্যই এই ই বিন্দুকে বলা হয় বাজার ভারসাম্য বিন্দু। তাহলে আমরা ভারসাম্যটা এখন মুছে দিচ্ছি। এখন এখানে আরেকটা বিষয় আছে আমাদের এই চাহিদা এবং যোগান চ্যাপ্টারে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়? স্থিতিস্থাপকতা মূলত পদার্থবিদ্যার বিষয়। যে পদার্থবিদ্যায় বলা হয় যে কোনো দ্রব্যকে যখন আমরা চাপ প্রয়োগ করি, বল প্রয়োগ করি বা তাপ প্রয়োগ করা হয়, তাহলে যদি বস্তুটির আকার আকৃতির পরিবর্তন হয় তাহলে সেই দ্রব্যগুলোকে বলি আমরা স্থিতিস্থাপক দ্রব্য। সরি। আর
কোনো দ্রব্যকে যখন চাপ প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করা হয় বা তাপ প্রয়োগ করা হয়, এর ফলেও যদি তার আকার, আকৃতি বা অবস্থার কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই দ্রব্যগুলোকে বলি আমরা অস্থিতিস্থাপক দ্রব্য। যেমন লোহা যদিও একটা কঠিন পদার্থ, কিন্তু লোহাকে যদি আমরা তাপ প্রয়োগ করি, বল প্রয়োগ করি, চাপ প্রয়োগ করি, তাহলে ইচ্ছা মতো শেপে পরিবর্তন করা যায়। তাহলে লোহা কিন্তু একটা স্থিতিস্থাপক দ্রব্য। একইভাবে রাবারকে যদি টান দিই তাহলে লম্বা হবে, আবার ছেড়ে দিলে কি হবে? সংকুচিত হবে। তাহলে রাবারও হচ্ছে একটা স্থিতিস্থাপক দ্রব্য। যেমন কাঠের কথা যদি বলি, কাঠও একটা কঠিন পদার্থ, কিন্তু কাঠকে কিন্তু কি করা যায় না? টেনে লম্বা করা যাবে না, আবার চাপ দিয়ে খাটো করা যাবে না, এটা হয়তো ভেঙে যাবে, কিন্তু তার শেপের পরিবর্তন করা যাবে না। শেপের পরিবর্তন করা যাবে কেটে, কিন্তু তার অবস্থা ঠিক রেখে সেটাকে লম্বাও করা যাবে না, সেটাকে খাটোও করা যাবে না। তাহলে কাঠটা কিন্তু একটা অস্থিতিস্থাপক দ্রব্য। তাহলে বলটা হচ্ছে পদার্থবিদ্যার বিষয়। পদার্থবিদ্যার যেহেতু নিজস্ব বল আছে, বল প্রয়োগ করা যায়, কিন্তু অর্থনীতির তো নিজস্ব বল নেই। তাহলে অর্থনীতিতে স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়? অর্থনীতিতে স্থিতিস্থাপকতা বলতে বোঝায় যে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন হয়, তাহলে সেই দ্রব্যগুলোকে বলি আমরা স্থিতিস্থাপক দ্রব্য। আর কোনো দ্রব্যের দামের পরিবর্তন হলেও চাহিদা যদি কোনো পরিবর্তন না হয় বা হলেও খুব সামান্য পরিবর্তন হয়, সেই দ্রব্যগুলোকে বলি আমরা অস্থিতিস্থাপক দ্রব্য। যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন বিলাটজাত দ্রব্য। বিলাটজাত দ্রব্য কোনগুলো? যেমন মানুষের যদি বলি গাড়ি, বাড়ি, হ্যাঁ, এসি, তারপরে যে মোবাইল, এই সকল জাতীয় দ্রব্যগুলোকে বলি আমরা বিলাটজাত দ্রব্য। এগুলো মানুষের আয় বাড়লে মানুষের চাহিদা বাড়ে। এই সকল দ্রব্যের যদি দাম বাড়ে কি হবে? চাহিদা কমবে। আর যদি দাম কমে চাহিদা বেড়ে যাবে। যেমন একটা মোবাইল, সেটার দাম ছিল 50,000 টাকা, কমে যদি 20,000 টাকা হয়, তাহলে তার চাহিদা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এখন দাম ছিল 20,000 টাকা, বৃদ্ধি পেয়ে হয়েছে 30,000 টাকা, তাহলে চাহিদা কি অনেক গুণ কমে যাবে। তাহলে এই দ্রব্যটা কি দাঁড়াচ্ছে? এই দ্রব্যটা হচ্ছে স্থিতিস্থাপক দ্রব্য, অর্থাৎ দামের পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিবর্তন হচ্ছে। তাহলে এগুলোকে বলি আমরা স্থিতিস্থাপক দ্রব্য। একইভাবে একটা গাড়ির দাম যদি বাড়ে তাহলে কি হয় আমরা জানি? চাহিদা কমে। আর দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে এটাও হচ্ছে একটা স্থিতিস্থাপক দ্রব্য। তাহলে অস্থিতিস্থাপক কোনগুলো? অস্থিতিস্থাপক হচ্ছে যে দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার কোনো পরিবর্তন না হয় বা হলেও খুব সামান্য পরিবর্তন হয়, সেই দ্রব্যগুলোকে বলি আমরা অস্থিতিস্থাপক দ্রব্য। যেমন আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে সেগুলোকে বলি আমরা অস্থিতিস্থাপক দ্রব্য। যেমন চাল, ডাল, তেল, লবণ, এগুলোকে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এগুলোর দাম বাড়লেও মানুষের চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না, কারণ এগুলো অত্যাবশ্যকীয়, বাঁচার জন্য আমাদের প্রয়োজন। যেমন চাউল 40 টাকা কেজি, চাউলের চাহিদা যা, চাউল যদি 20 টাকা কেজিও হয়, চাহিদা প্রায় সেরকমই থাকে। আবার যদি দাম বেড়ে 60 টাকা কেজি হয়, তাহলেও চাহিদা কিন্তু প্রায় সেরকমই থাকে, খুব একটা পরিবর্তন হয় না। কারণ বাঁচতে হলে আমাদের খেতে হবে, আর খেতে হলে বাজার থেকে চাউল কিনতে হবে। তাহলে এই সকল দ্রব্যগুলোকে বলি আমরা কি? অস্থিতিস্থাপক দ্রব্য। যেমন লবণ 30 টাকা কেজি, মানুষ যে পরিমাণ খায়, এখন এই লবণ যদি 100 টাকা কেজিও হয়, তাহলে কিন্তু কম খাওয়া যাবে না। আবার এই লবণের দাম যদি কমে 2 টাকা কেজি হয়ে যায়, তাহলেও কিন্তু সেটা বেশি খাওয়া যাবে না। তাহলে লবণটা কি হচ্ছে? একটা অস্থিতিস্থাপক দ্রব্য, অর্থাৎ দামের পরিবর্তন হলেও চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্যই 2টা ভাগে ভাগ করা হয় দ্রব্যগুলোকে, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। এখন এই স্থিতিস্থাপকতাকে মূলত 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা স্থিতিস্থাপক দ্রব্য আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক দ্রব্য। এখন এইগুলোকে আরও বিশ্লেষণ করে মূলত 5টা ভাগে ভাগ করা হয়েছে, কারণ কোনোটা কম স্থিতিস্থাপক, কোনোটা বেশি স্থিতিস্থাপক। যেটা আমরা আগেই বলছিলাম, যদি আমরা লবণের কথা বলি, লবণ সম্পূর্ণরূপে একটা অস্থিতিস্থাপক। যে লবণের দাম যদি ওঠানামা করে, তাহলে চাহিদার কোনোরূপ পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকে। কিন্তু যদি তেলের দামের খুব বেড়ে যায়, তাহলে চাহিদা সামান্য কমলে কমতেও পারে। কারণ যখন তেলের দাম 100 টাকা লিটার, একটা ফ্যামিলিতে যদি মাসে 6 লিটার তেল লাগে, এখন তেল যদি 200 টাকা লিটার হয়, তখন ওই ফ্যামিলি হয়তো চিন্তা করবে যে তেলটা একটু কম পরিমাণ ব্যবহার করি। সেক্ষেত্রে হয় চাহিদাটা কিছু কমতেও পারে, কিন্তু লবণের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই জন্য এরকম কিছু ক্লাসিফিকেশন আছে, যে কোনোটা কম স্থিতিস্থাপক, কোনোটা বেশি স্থিতিস্থাপক, কোনোটা একেবারেই অপরিবর্তনযোগ্য, যে কোনো পরিবর্তন হবে না। এই অনুযায়ী এই স্থিতিস্থাপকতাকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। দেখো তোমাদের মানে সাউন্ডগুলো ক্লিয়ার কিনা একটু জানাও, কারণ মাঝে মাঝে অনেক সময় নেটে প্রবলেম হয়। তোমরা লিখে জানাইলে আমি হয়তো জিনিসটা বুঝতে পারবো। তো দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা কথাগুলো বোঝা যায় কিনা।
ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা দেখো। আর মনে হয় দেখাই যাচ্ছে। আচ্ছা যাও, তাহলে এবার হচ্ছে যে স্থিতিস্থাপকতা আমরা কি 5টা ভাগে ভাগ করেছি। তোমাদের উপস্থিতি এত কম থাকে কেন? আমরা একটা লাইভ ক্লাস নেই কষ্ট করে, তোমরা একটু মোবাইলটা নিয়ে সামনে বসবা, বসে কথাগুলো শুনবা, কোনো প্রবলেম হলে সে বিষয়গুলো আবার একটু কমেন্ট করে জানালে পরবর্তীতে আমরা আবার সেটা নিয়ে একটু ফিডব্যাক দিতে পারি। ক্লাসে উপস্থিতি সংখ্যা তোমরা যখন লাইভ ক্লাস হয় খুবই কম থাকে, তোমরা একটু কষ্ট করে হলেও ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো। এটা তো তোমাদের প্রয়োজনেই ক্লাসগুলো নিচ্ছি। তো অযথা আমরা এখানে এই দাঁড়িয়ে ক্লাস নেই, তোমরা ক্লাসে অ্যাটেন্ড করো না, লাইভ ক্লাসে অংশগ্রহণ করো না, সেটা তো তোমাদের জন্যই ক্ষতির একটা বিষয়, কারণ সময় যাচ্ছে, পরীক্ষা তো ডিউ টাইমে হবেই। যাই হোক, স্থিতিস্থাপকতা হচ্ছে 5 প্রকার। একটাকে বলি আমরা এককের সমান স্থিতিস্থাপকতা। এককের সমান স্থিতিস্থাপকতা। এককের সমান স্থিতিস্থাপকতা। এককের সমান স্থিতিস্থাপকতা কোনটা? এটা হচ্ছে যে দাম যে হারে পরিবর্তিত হয়, চাহিদা যদি ঠিক সেই একই হারে পরিবর্তিত হয়, তাহলে সেটাকে বলি আমরা এককের সমান স্থিতিস্থাপকতা। আরেকটা হচ্ছে এককের চেয়ে বেশি। এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। তাহলে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা কোনটা? যে দাম যে হারে পরিবর্তিত হয়, চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয়, তাহলে সেটাকে বলা হয় এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। 3 নম্বরটা হচ্ছে এককের চেয়ে কম। এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। এটা কি? কারণ লেখা দেখেই বোঝা যায় যে এককের চেয়ে কম মানে যে দাম যে হারে পরিবর্তিত হয়, চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়, তাহলে সেটাকে বলা হয় এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। 4 নম্বর হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতা কোনটা? শূন্য স্থিতিস্থাপকতাটা হচ্ছে যে দামের পরিবর্তন হলেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয়, সেটাকে বলা হয় শূন্য স্থিতিস্থাপকতা। যেমন উদাহরণটা দিয়েছিলাম যে লবণ, যে লবণের দামের পরিবর্তন হলেও চাহিদার কোনো পরিবর্তন হয় না, তাহলে লবণটা হচ্ছে একটা শূন্য স্থিতিস্থাপক দ্রব্য। আর একটা হচ্ছে অসীম। 5 নম্বর অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা কোনটা? অসীম স্থিতিস্থাপকতা হচ্ছে যে দামের কোনোরূপ পরিবর্তন ছাড়াই যদি চাহিদার ব্যাপক পরিবর্তন হয়, দামের পরিবর্তন হয় নাই কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন হয়েছে, এটাকে বলা হয় অসীম স্থিতিস্থাপকতা। এটা যেমন উদাহরণ যদি আমরা দিই, উদাহরণটা হচ্ছে এরকম, যেমন গ্রীষ্মকালে যদি পানীয় জলের কথা বলি, তাহলে গ্রীষ্মকালে পানীয় জলের চাহিদা কিন্তু অনেক বেড়ে যায়। দামটা যা ছিল তাই আছে, তারপরেও কিন্তু কি হয়, তার চাহিদাটা বেড়ে যায়, সিচুয়েশনের কারণে ডিমান্ডটা তার বেড়ে যায়। আবার যদি বলি যে শীতকালে কি হয়, গরম পোশাকের চাহিদাটা অনেক বেড়ে যায়। এটা অবস্থার জন্য, সময়ের জন্য, সময়ের ভেরিয়েশনের জন্য কি হয়, যে দাম যা ছিল তাই থাকা সত্ত্বেও চাহিদাটা অনেক গুণ বেড়ে যায়। তাহলে এগুলো হচ্ছে কি হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপকতা বা অসীম স্থিতিস্থাপকতা। এই হচ্ছে স্থিতিস্থাপকতা 5 প্রকার। তাহলে আমরা স্থিতিস্থাপকতা বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এখানে আরেকটা বিষয় আছে, সেটা আলোচনা করলে এই অধ্যায়টা মোটামুটি শেষ হবে, সেটা হচ্ছে উপযোগ, ইউটিলিটি। উপযোগ বলতে কি বোঝায়? যে আমরা সাধারণত জানি যে কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকেই বলা হয় উপযোগ, ইউটিলিটি। উপযোগ, কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকেই বলা হয় উপযোগ। যেমন একজন মানুষের পিপাসা পাইছে, তখন কি করতে হবে, তার পানি খেতে হবে। তাহলে এই পানিটা খেলে তার পিপাসাটা মিটবে। যে 1 গ্লাস পানি খেয়ে সে যে পরিমাণ তৃপ্তি পেল, সেটাই হচ্ছে সেই 1 গ্লাস পানির উপযোগ। তাহলে উপযোগকে বলা হয় এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, একে সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না। কারণ একই দ্রব্য একজন ব্যবহার করে বেশি তৃপ্তি পেতে পারে, আরেকজন সেটা ব্যবহার করে তৃপ্তি নাও পেতে পারে। তাহলে একজনের কাছে সেটার উপযোগ আছে, আরেকজনের কাছে সেটার উপযোগ নেই। এই জন্য উপযোগ হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, একে সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না। যেমন আমরা যদি বলি, উদাহরণ দিই, যে কেউ মিষ্টি খেতে পছন্দ করে, কেউ ফল খেতে পছন্দ করে, কেউ পায়েস খেতে পছন্দ করে, কেউ পোলাও খেতে পছন্দ করে, কেউ জাল খেতে পছন্দ করে, কেউ টক খেতে পছন্দ করে। সবার পছন্দ কিন্তু একরকম না। যার যেটা পছন্দ সেটা সে খেতে চাবে, আর যার যেটা পছন্দ না সে সেটা খেতে চাবে না। এই জন্যই উপযোগ হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, একে সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না। এখন পরীক্ষা অনেক সময় থাকে যে উপযোগ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, উপযোগের ক্ষেত্রেও এখানে আবার অনেক সময় স্পেসিফিক থাকে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সূচি এবং রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, তাহলে এর আগে আমরা আলোচনা করেছিলাম কি, যে উপযোগের সংজ্ঞাটা কি ছিল, যে উপযোগ হচ্ছে যে কোনো দ্রব্যের, সাধারণত কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে বলা হয় উপযোগ। উপযোগ হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, একে সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না। অর্থাৎ একজন ভোক্তা
একটা দ্রব্য ব্যবহার করে যে পরিমাণ তৃপ্তি পেল সেটাই হচ্ছে সেই দ্রব্যের উপযোগ। উপযোগকে আমরা সংখ্যা দ্বারা পরিমাপ করতে পারি না। যদিও আলোচনার সুবিধার্থে যখন আমরা সূচি এবং রেখাচিত্র নিয়ে ব্যাখ্যা করব তখন সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছু সংখ্যা নিব কাল্পনিক, সেটা বোঝার সুবিধার্থে, কিন্তু বাস্তবে উপযোগকে সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না। এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি মানে এটা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো দ্রব্য ভোগের একক যতই বাড়তে থাকবে প্রান্তিক উপযোগ যদি ততই কমতে থাকে তাহলে দুঃখিত যে কোনো দ্রব্যের ভোগের একক যতই বাড়তে থাকে আর প্রান্তিক উপযোগ যখন ততই কমতে থাকে তখন সেই বিধিকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। যেমন একজন লোকের মিষ্টি খেতে পছন্দ, সে মিষ্টি খায়, আর মিষ্টি তো সে 2-5 কেজি খেতে পারবে না, সেটাও একটা লিমিট আছে। যে প্রথম একটা মিষ্টি খাইলো, যে পরিমাণ টেস্ট লাগবে যখন দ্বিতীয়টা খাবে তখন কিন্তু টেস্টের মাত্রাটা আর একটু কমে যাবে, যখন তৃতীয়টা খাবে তখন টেস্টের মাত্রাটা কিন্তু আরও কমে যাবে। এইভাবে দ্রব্য ভোগের একক যতই বাড়বে প্রান্তিক উপযোগ কিন্তু ততই কমবে। এই জন্য এই বিধিকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো এটা একটা সূচি যদি আমরা নেই, এরকম সূচি, এদিকে দিলাম আমরা দ্রব্য, আর এদিকে হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগকে বলা হয় এমইউ, মানে মার্জিনাল ইউটিলিটি। দ্রব্যটা দিলাম কিউ, এখানে প্রথম একক দ্রব্য নিলাম, প্রথম একক। এখানে প্রান্তিক উপযোগ পাইছে ধরে নিলাম কত নিব, 4 নিলাম। আচ্ছা, দ্বিতীয় একক যখন নিছে, এগুলো কাল্পনিক, তখন হয়েছে 2। যখন তৃতীয় একক খাইছে তখন হয়েছে 1। যখন চতুর্থ একক তখন 0। যখন পঞ্চম একক ভোগ করা হয়েছে তখন -1। এভাবে কি দাঁড়াচ্ছে যে দ্রব্য ভোগের একক যতই বাড়তেছে প্রান্তিক উপযোগ কিন্তু ততই কমতেছে, কমতে কমতে এক পর্যায়ে কি হয়েছে 0, পরে আবার কি হয়েছে নেগেটিভ হয়েছে। এটারও ব্যাখ্যা আছে। যেমন একজন লোক মিষ্টি খাইছে, প্রথমটা খাইছে সে তৃপ্তিটা বেশি পেয়েছে যার জন্য 4 একক, দ্বিতীয়টা যখন খাইছে তখন টেস্ট একটু কম লাগছে যার জন্য 2 একক, যখন তৃতীয়টা খাইছে তখন আরও কমছে 1 একক, যখন চতুর্থ সে সেটা খেতে চায় না, ইচ্ছার বিরুদ্ধে খাইছে, তো খাইছে ঠিকই কিন্তু সেখান থেকে সে কোনো তৃপ্তি পায় নাই, এই জন্য 0। যখন পঞ্চমটা খাইছে তখন এটাই সে খাইতে চায় নাই, অতিরিক্ত খাওয়ার ফলে তার কি হয়েছে, অ্যাসিডিটি হতে পারে, তার যে কোনো পেটের সমস্যা হতে পারে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ফলে খাইছিল ভালোর জন্য এখন কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। এখন যদি আরও খায় তাহলে অবস্থা কী হবে, আরও খারাপ হবে। এই জন্যই যে উপযোগ কী হয়, ক্রমহ্রাসমান হয়, প্রান্তিক উপযোগটা। এখন এই জিনিসটাকেই আমরা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এরকম এই দিকটা হচ্ছে তোমার দ্রব্য, আর এইটা হচ্ছে প্রান্তিক উপযোগ, এটাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি, এটাকে বলি আমরা প্রান্তিক উপযোগ। রেখাটা হচ্ছে এরকম, এই ওইদিকে একটু আসবে, এটা হচ্ছে একটা প্রান্তিক মার্জিনাল ইউটিলিটি কার্ভ, প্রান্তিক উপযোগ রেখা। এই যে প্রথম একক যখন খাইছিল তখন 4 একক, যখন দ্বিতীয় একক খাইছে তখন হচ্ছে এই যে 2 একক, যখন তৃতীয় খাইছে তখন হচ্ছে 1, এই যখন চতুর্থ খাইছে তখন এই যে 0, যখন পঞ্চম খাইছে তখন ঋণাত্মক, এই যে -1। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এই যে প্রথম একক দ্রব্য, যেটা প্রথম একক, এটা প্রথম একক, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তারপরে এটা হচ্ছে চতুর্থ, এদিকটা এটা হচ্ছে পঞ্চম, এটা 0, এটা 1, এটা 2, এটা হচ্ছে 4। বিন্দুগুলোর নাম দিতে পারি, এটা A বিন্দু, এটা B বিন্দু, এটা হচ্ছে C, এটা D, এটা হচ্ছে E বিন্দু।
লক্ষ্য করো সূচির সাথে যদি আমরা এখন মিলাই যে প্রথম একক দ্রব্য যখন বুক করা হয়েছে তখন প্রান্তিক উপযোগ কি 4 একক। এই যে প্রথম একক দ্রব্য যখন বুক করা হয়েছে, এই যে প্রথম একক দ্রব্য তখন প্রান্তিক উপযোগ কি 4 একক। এই যে দেখো 4 একক, তাহলে এখানে 4 একক। যখন দ্বিতীয় একক দ্রব্য বুক করছে তখন প্রান্তিক উপযোগ কমে হয়েছে 2 একক। এই যে 2 একক। এই যখন তৃতীয়টা খাইছে তখন কত ছিল? যে 1 একক। এই যে যখন তৃতীয় খাইছে তখন কি 1 একক। এই যে 1 একক, যা সি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। যখন চতুর্থ খাইছে তখন কি 0। এই যে চতুর্থের সময় 0, কারণ আমরা জানি যে এই রেখার যে কোনো বিন্দুতেই এই অক্ষের মান কি 0, তাহলে চতুর্থতে 0। যখন এই যে পঞ্চম একক খাইছে তখন ঋণাত্মক, তাহলে 0-র পরে কি হয়? মাইনাস। এই যখন পঞ্চম খাইছে তখন হচ্ছে -1, যা এই বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। এভাবে দ্রব্য ভোগের একক যতই বাড়বে প্রান্তিক উপযোগ ততই কমবে। এই জন্যই এই বিধিকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে আমাদের এই অধ্যায়ে এই বিষয়গুলোই ছিল তৃতীয় অধ্যায়ে। আর আমাদের মিড পরীক্ষা হলে হয়তো এই তৃতীয় অধ্যায় পর্যন্তই মিড পরীক্ষা হবে। পরবর্তীতে আমরা আলোচনা করে যাব একেবারে ফাইনাল পরীক্ষার জন্য। কিন্তু মিড আমরা যেহেতু এখানে সোশ্যাল সায়েন্সের 3টা অংশ, একটা অর্থনীতি, একটা পৌরনীতি, আর একটা হচ্ছে ইতিহাস, তো 3টা করে চ্যাপ্টার হলেও কিন্তু টোটাল 9টা চ্যাপ্টার হয়ে যায়। তো আমাদের মিড পরীক্ষা হয়তো এই সোশ্যাল সায়েন্সের যে অর্থনীতির অংশটুকু আছে এই তৃতীয় অধ্যায় পর্যন্তই আমরা প্রশ্ন নিব এবং আলোচনায় তৃতীয় অধ্যায়টা আমি শেষ করে দিলাম। আর পৌরনীতিরও হয়তো তৃতীয় অধ্যায় হবে, ইতিহাসেরও হয়তো তৃতীয় অধ্যায় পর্যন্ত হবে। তার ফাইনাল পরীক্ষায় কিন্তু সকল বিষয়টাই হবে। আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করেছো সবাইকে অশেষ ধন্যবাদ, এবং যারা অংশগ্রহণ করতে পারো নাই, ক্লাসগুলো আমাদের ময়মনসিংহ পলিটেকনিকের অনলাইন ক্লাসের ওয়েবসাইটে থেকে যায়, তোমরা পরবর্তীতে সেগুলো দেখে নেবে। এবং যারা ক্লাস করেছো অন্যদেরকে একটু বোঝাবে এবং যাতে তারা ক্লাসগুলো অ্যাটেন্ড করে এবং ক্লাসগুলো পরবর্তীতে এখন দেখতে না পারলেও যদি পরবর্তীতে দেখে নেয়, আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা কতজনের ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা হয়তো অতি তাড়াতাড়ি গভর্নমেন্ট যেহেতু একটা নির্দেশনা জারি করেছে যে 12 তারিখ থেকে আমরা সশরীরে হয়তো তোমাদের সাথে ক্লাস নিতে পারবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।